প্রশ্ন। আসসালামু আলাইকুম। তোমাদের 3টা সিকিউ প্রশ্ন সমাধান করতে দেওয়া ছিল, বাসার কাজ। সেই প্রশ্ন সমাধান করছো কিনা? প্রশ্নগুলা লিখে ফেলবা, ওই প্রশ্নগুলোই কিন্তু আসবে। আজকে আমরা নতুন একটা প্রশ্ন শেষ শুরু করব। সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। না, 7 নাম্বার টপিকে আমরা পৌঁছাইছি। 7 নাম্বার টপিক ছিল হলো বোর পরমাণু মডেলের প্রয়োগ। বোর পরমাণু মডেলের প্রয়োগ বলতে আসলে বোঝানো হচ্ছে যে স্থির কক্ষপথে ব্যাসার্ধ, বেগ ও শক্তির সমীকরণ। সমীকরণগুলো কিভাবে আসে সেটা আমাদের কখনো পরীক্ষাতে আসবে না, যদি আমি জিনিসটা দেখাবো। একটু লিখে রাখো যে এই শক্তি, ব্যাসার্ধ, বেগ, এই সমীকরণের প্রমাণ মানে কিভাবে যে হয়, সমীকরণের প্রমাণ কখনোই পরীক্ষাতে আসবে না। কখনোই পরীক্ষাতে আসবে না, এটা একদম খাতায় লিখে রাখবা। কারণ পরীক্ষার সময় যদি তুমি এটার পেছনে টাইম দাও, একদম পন্ডশ্রম হবে। তবে অবশ্যই 3টা ফর্মুলা আমাদের জানতে হবে। তো ওই সূত্রগুলো থেকে ম্যাথ আসে। যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে ম্যাথ আসবে। কিন্তু এই সমীকরণটা প্রমাণ করে দেখানোটা, যেটা আমি দেখাই দিব যদিও, কিন্তু সেই প্রমাণ কখনোই পরীক্ষাতে লিখতে বলবে না। যে স্থির কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ প্রমাণ করো, এরকম প্রশ্ন কখনোই হবে না। স্থির কক্ষপথের বেগের সমীকরণ প্রমাণ করো, এটা কখনোই হবে না। স্থির কক্ষপথের শক্তির সমীকরণ প্রমাণ করো, এটাও কখনো আসবে না। যেটা আসবে সেটা কি, এই সূত্রগুলো থেকে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, যেমন সিলেট বোর্ড 2022-এ এখান থেকে ম্যাথ আসছিল। সিলেট বোর্ড 22-এ একটা ম্যাথ দিয়েছিল স্থির কক্ষপথের। সিলেট বোর্ড 22-এ একটা ম্যাথ ছিল স্থির কক্ষপথের ব্যাসার্ধ নিয়ে। তা আমরা প্রথমত এই সূত্রগুলো বের করা যদিও দেখাবো, মানে প্রমাণ করে দেখাবো যে কিভাবে সূত্রগুলো আসে। কিন্তু এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই জিনিস আমাদের কখনোই পরীক্ষাতে আসবে না। সুতরাং কেউ এটা মুখস্থ করার প্রয়োজন পড়বে না, শুধু কিভাবে হয় একটু দেখলেই হবে। ওকে, এটা কিন্তু কখনোই পরীক্ষাতে আসবে না। তো আমি প্রথমে ব্যাসার্ধ সমীকরণ একটা একটা করে দেখাবো। প্রথমে ব্যাসার্ধ আসি। স্থির কক্ষপথের ব্যাসার্ধ এইটুকু লিখে নেবে। এই সমীকরণ প্রমাণ কখনো পরীক্ষাতে আসবে না, সূত্র থেকে শুধু ম্যাথ আসে। তাহলে প্রথমে লেখো যে স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব আমরা। স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এটি পরীক্ষাতে আসে না, মানে নির্ণয় করাটা কখনো পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে আসবে না। দেখো আমরা কিভাবে এটা বের করে ফেলতে পারি যে একটা স্থির কক্ষপথে এখানে যদি নিউক্লিয়াস হয়, তাহলে এই নিউক্লিয়াসে, এটা ধরো সেই নিউক্লিয়াসটা, আর এর বাইরে একটা কক্ষপথ আছে এটা। তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসে কি থাকে আমরা ভালো করেই জানি। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর থাকে কি, নিউট্রন। তাহলে এখন আমরা নিউটন নিয়ে কাজ করব না, আমরা চার্জযুক্ত যে কণা সেটা নিয়ে কাজ করব। এখানে পজিটিভ চার্জ, এখানে আছে ইলেকট্রন, নেগেটিভ চার্জ। এখানে একটা ইলেকট্রন আছে, আর এখানে যেটা আছে সেটা হলো প্রোটন। তা আমি যদি বলি যে একটি প্রোটনের চার্জ কেন্দ্রে, একটি প্রোটনের চার্জ যদি হয় ই, তো মনে করো যে পারমাণবিক সংখ্যা জেড, এই মৌল যেটা আছে এটার পারমাণবিক সংখ্যা যদি আমি বলি যে এটার পারমাণবিক সংখ্যা জেড, মানে জেড সংখ্যক প্রোটন আছে, তবে জেড টি প্রোটনের চার্জ কত হবে, জেড ই। জেড ইন্টু ই, মানে জেড ই লিখতে পারি।
তাহলে এই কেন্দ্রে যে আধানযুক্ত কণিকাগুলো আছে তাদের মোট চার্জের পরিমাণ হলো কি জেডি, মানে নিউক্লিয়াসটার যে আধান সেই মোট আধানের পরিমাণ হলো জেড ইন্টু ই। আর বাইরে একটা কি আছে, ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনের মধ্যে যে ক্রিয়াশীল বল, এই দুইটা এর মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আমরা কুলম্বের সূত্র অনুসারে পাই। তাহলে কুলম্বের সূত্র অনুসারে যদি এখানে কুলম্বের সূত্র অনুসারে এই দুইটা আধানের মধ্যে বল হিসাব করি, এটা হলো কি বল, কেন্দ্রমুখী বল। এই বলটার যে মান, এই বলটাকে আমরা কি বলবো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কি জিনিস? ধরো আমি একটা বলকে কি করলাম, একটা বলকে একটা রশির মাধ্যমে বেঁধে দিয়ে এটাকে ঘোরাচ্ছি। তাহলে ওই যে রশিটা যে টান বরাবর কাজ করতেছে বলের মাঝখানে, ওই বলটা হলো কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র বিমুখী বলটা কি, আমি যে কোনো সময় যদি রশিটাকে ছেড়ে দিই তাহলে ওই রশিটা স্পর্শক বরাবর সামনের দিকে চলে যাবে। এইটা হলো কেন্দ্র বিমুখী বল। তা এই কেন্দ্রমুখী বলটা আগে আমরা হিসাব করি যে কেন্দ্রমুখী বলটা কি হতে পারে। কেন্দ্রমুখী বল এফ সমান কি হবে, কুলম্বের সূত্র অনুসারে ম- যে কোনো দুইটি আধানের গুণফলের সমানুপাতিক, তার গুণফল এখানে কি জেড ইন্টু ই। আর এদের মধ্যবর্তী দূরত্বটা যদি আর হয়, মানে ব্যাসার্ধ যেটা, এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, সেটার কি হবে, সেটার হবে বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্র জানো না এমন কেউ মনে হয় নাই, যে যে কোনো দুইটি আধানের মধ্যকার বল কি হবে, তাদের গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কেন্দ্রমুখী বলটা আমি হিসাব করে এখানে লিখে লিখে দিই যে জেড ই স্কোয়ার ভাগ হলো আর স্কোয়ার। এটা হলো আমাদের কি বল, কেন্দ্রমুখী বল। এবার আসি, এই যে ইলেকট্রনটাকে এখানে যেহেতু ঘুরতেছে, এই ইলেকট্রনটা যে কোনো সময় যদি কক্ষপথ মুক্ত হতে চায় বা কক্ষপথ মুক্ত হয়, তাহলে এই বলটার যে মান হবে এটা হলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। ধরো আমাদের গ্রহটা কি করে, আমাদের যে পৃথিবী আছে এটা যদি সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা কিন্তু এভাবে ঘুরতেছে। তো এই পৃথিবীটা কেন এর কক্ষপথ ছেড়ে বাইরে চলে যাচ্ছে না, এর কারণ হলো যে পৃথিবী আর এই যে সূর্যের মাঝখানে বরাবর যে বলটা কাজ করে সেইটা হলো কেন্দ্রমুখী বল। সেই কেন্দ্রমুখী বলটাকে আমরা কি বলি, অভিকর্ষ। তাই এই অভিকর্ষ বল আছে। আর এই পৃথিবীটা যে কোনো সময় বাইরের দিকে ছুটে চলে যেতে চায়, এই কেন্দ্রমুখী বল আর এই যে বাইরের দিকে ছুটে চলে যেতে চায় মানে কক্ষপথ ত্যাগ করে যেতে চায়, এই দুই বল পরস্পর সমান। এই কারণে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান বলে কখনোই পৃথিবীটা তার কক্ষপথ ছেড়ে বাইরে চলে যায় না। ঠিক আছে? তাহলে এই কেন্দ্র ঘূর্ণনশীল জিনিসের উপরে অবশ্যই কেন্দ্রমুখী বল আর তার কেন্দ্র বিমুখী বল দুইটা সবসময় সমান হয়। তো আমরা কেন্দ্রমুখী বলটা এখানে পেয়ে গেছি। এখন আসি এর কেন্দ্র বিমুখী বলটা বের করি। তা কেন্দ্র বিমুখী বল যদি এফ হয়, তাহলে সেই এফটার মান কিভাবে হিসাব করা যেতে পারে, বল সমান আমরা কি জানি, ভর গুণ ত্বরণ। এই যে এম ইন্টু এ, এই যে এটা, এই এটাকে আমরা বলবো কেন্দ্রমুখী ত্বরণ। এটাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে সি দ্বারা প্রকাশ করলাম, এসি। এই কেন্দ্রমুখী ত্বরণের মান তোমরা ফিজিক্স থেকে শিখে আসছো, বা যদি শিখে না থাকো কিছুদিন পরে শিখবা। এইটাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণের একটা থিওরি তোমাদের প্রমাণ করে দেখাবে, ফিজিক্সে দেখবা। এই কেন্দ্রমুখী ত্বরণ এ সমান কি হয়, এই কেন্দ্রমুখী ত্বরণ এ সমান হলো ভি স্কোয়ার ভাগ আর। এই কেন্দ্রমুখী ত্বরণ তোমাদের ফিজিক্সে দেখবে একটা থিওরি দিয়ে প্রমাণ করে দেখাবে যে কেন্দ্রমুখী ত্বরণের মান ভি, এই এসি সমান ভি স্কোয়ার ভাগ আর। যেহেতু ফিজিক্সে প্রমাণ করে দেখাবে, আমি আর প্রমাণ দেখাচ্ছি না। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণটা হলো কি ভি স্কোয়ার ভাগ আর। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই, এম আর এই সি এর এই কেন্দ্রমুখী ত্বরণের মান, তাহলে এম ভি স্কোয়ার ভাগ হলো আর। তো এই যে দুইটা বল, এই কেন্দ্র ভূমুখী বল আর এই কেন্দ্রমুখী বল, এই দুটা বল পরস্পর কি ইলেকট্রনের উপরে, যে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের উপরে এই দুইটা বল সমান। একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বিমুখী বল, এটা সমান। তো আমরা এখন এই দুইটাকে সমান করে দিই, ওপরে মুছে দিই, আমার লেখার জায়গা নাই। তাহলে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র ভূমুখী বল যদি দুইটা সমান করে দিই, তাহলে আমি লিখতে পারি কি, এই যে এইটা সমান এইটা। তাহলে আমার লেখা যায় কি, যে এম ভি স্কোয়ার ভাগ হলো আর,
এম ভি স্কোয়ার ভাগ আর সমান হলো কি জেড ই স্কোয়ার, ই স্কোয়ার কিন্তু জেড ই স্কোয়ার ভাগ হলো আর স্কোয়ার। এখন এখান থেকে আমি যদি একটা আর কেটে দিই, এই আর দিয়ে এটা কেটে দিলে শুধু একটা আর থাকে, তাহলে লেখা যায় কি ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ভাগ হলো এম। এইটুকু আমরা বের করতে পারি যে ভি স্কোয়ার সমান কি জেড ই স্কোয়ার ভাগ এম। এখন আসো এগুলো মুছে দিই। আমরা বোর পরমাণু মডেল থেকে জানি কৌণিক ভরবেগ সমান, বোর পরমাণু মডেল থেকে আমরা জানি বোর পরমাণু মডেল থেকে আমরা জানি, এই প্রমাণ কিন্তু কখনোই পরীক্ষাতে আসবে না, আমি লিখে দিছি এটি পরীক্ষাতে আসবে না। আমরা জানি এম ভি আর সমান কি এন এইচ ভাগ হলো 2 পাই। যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত, হ্যাঁ এটা আর হবে, যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত এম আর, আরটা বাদ পড়ছিল, এই এমটা নিচে চলে গেছে এম আর। যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান কি হবে, এম ভি আর সমান এন এইচ ভাগ 2 পাই, কৌণিক ভরবেগ সমান। তাহলে এখান থেকে যদি আমি ভি সমান লিখি, তা ভি সমান কি লেখা যায় এন এইচ 2 পাই, আর এই এম আর ভি যদি নিচে নামে, এম আর আর যদি নিচে নামে, তো এটা লেখা যায়। এখন এখানে আসি, এই ভিটাকে যদি আমি স্কোয়ার করে দিই, কোন ভিটাকে, এইটাকে, তাহলে এটাকে স্কোয়ার করলে সবগুলো স্কোয়ার হয়ে যাবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে কি থাকে 4 পাই স্কোয়ার, মানে সবটাকে বর্গ করে দিলাম, এম স্কোয়ার আর হলো এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটাও একটা ভি স্কোয়ার, এটাও ভি স্কোয়ার, দুইটা ভি স্কোয়ার মানে দুইটা বেগের স্কোয়ার পাইছি। এই দুইটা বেগের স্কোয়ারকে এখন আমরা সমান করে দিই। আমার লেখার জায়গা নাই, আমি কিন্তু বুঝতে থাকতেছি, তোমরা নিচে নিচে লেখা শুরু করবা। তাহলে এই দুইটা ভি স্কোয়ার কে এখন আমরা সমান করে দিই, এইটা আর এটা সমান করলে কি থাকে জেড ই স্কোয়ার, আর ওইটা হলো এম আর। তাহলে এটাকে যদি এখানে লিখি যে জেড, দুইটা ভি স্কোয়ার কে এখন সমান করতেছি এইটা আর এইটা, তাহলে এটাকে এখন আমরা লিখতে পারি কি জেড ই স্কোয়ার ভাগ হলো এম আর, আর এখানে এন স্কোয়ার এইচ এর স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এই একটা এমআর দিয়ে একটা, এখান থেকে একটা এমআর কেটে কেটে দেওয়া যাবে, তো এখানে দুইটা করে আছে বলে এখানে আমরা কি লিখতে পারি শুধু এমআর লিখতে পারি। তাহলে এখান থেকে আর সমান কি লেখা যায়, এই আরটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে লেখা যাচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা, এই জেড স্কোয়ার নিচে আসে, তাহলে 4 পাই স্কোয়ার, এই জেড স্কোয়ার কে নিচে নিয়ে আসলাম, আর এখানে শুধু এমটা থাকে, এই এমআরটা কিন্তু এর ঘরের। তাহলে এখন পর্যন্ত আমরা যে ইকুয়েশনটা পাইছি ওই ইকুয়েশনটাকে এখানে লিখে ফেলি, আর সমান কি পাওয়া যাচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, তা এইচ স্কোয়ারটাকে এখানে রাখি 4 পাই স্কোয়ার, 4 পাই ই স্কোয়ার, 4 পাই স্কোয়ার ই স্কোয়ার, 4 পাই স্কোয়ার ই স্কোয়ার 4 পাই এম ই স্কোয়ার দিই ইন্টু এটা এন স্কোয়ার, আর নিচে আছে একটা জেড। এভাবে একটু সাজাই লিখছি জাস্ট, বুঝতে পারছো কিনা যে এই লাইনটাকে একটু সাজাই লিখছি, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এবার দেখো এই সমীকরণে যে মানগুলো এখন আমি যদি বসাই দিই, এখানে এই যে ইকুয়েশনটা আমরা প্রমাণ করছি, এই ইকুয়েশনটা প্রমাণ করার জন্য আমাদের যে কুলম্বের সূত্র ছিল, ওই কুলম্বের সূত্র তোমরা এরকম একটা 4 পাই এপসাইলন নট বলে একটা টার্ম ইউজ করো না, এরকম একটা টার্ম মনে হয় তোমরা ইউজ করতা ফিজিক্সে যখন প্রমাণ করছিলা যে যে কোনো দুইটা বল এটাকে যদি এসআই এককে নিয়ে আসো, এরকম একটা টার্ম ইউজ করতে না। সেটা কিন্তু আমি নেই নাই, দেখছো, আমরা শুধু কেন্দ্রমুখী বলটাকে লিখছি কি জেড ই স্কোয়ার ভাগ হলো আর স্কোয়ার। এখানে একটা ধ্রুবক থাকে না তোমাদের, এরকম একটা ধ্রুবক ছিল না, এই জায়গায় একটা ধ্রুবক ছিল না, মনে আছে? এটা কি মনে পড়ে, এখানে একটা ধ্রুবক ছিল, সেই ধ্রুবকটাকে আমি ব্যবহার করছি। এই ধ্রুবকটা, এই ধ্রুবকটা এখানে ব্যবহার করি না, এই ধ্রুবকটা আসলে যদি ব্যবহার করতাম তাহলে এটা এসআই এককে থাকতো। তা আমি যদি ধ্রুবকটা ব্যবহার ছাড়া যেহেতু করে আসছি,
এটা আসলে সিজিএস এককে 1 ধরা হবে। এই যে ধ্রুবকটা, এটা সিজিএস এককে, এই ধ্রুবকটার মান হলো 1। তাহলে যেহেতু সূত্রটা আমি প্রথম থেকে প্রমাণ করে নিয়ে আসছি, এটা হলো একটা সিজিএস এককের প্রমাণ। আমি যে সূত্রটা প্রমাণ করে আসছি এ পর্যন্ত, এই সূত্রটা কিসে প্রমাণ করে আসছি? সিজিএস ইউনিটে। যদি সিজিএস ইউনিটে আমি এখানে মানগুলোকে বসাই, অবশ্যই মনে রাখবা যে এই ফর্মুলাটা কোন ইউনিটে আছে? সিজিএস ইউনিটে আছে। এখানে যদি তুমি এসআই ইউনিটের মান বসাও তাহলে এই সূত্র ভুল অ্যান্সার দিবে। তা যদি সিজিএস ইউনিটে আমি মান বসাই, সেক্ষেত্রে এইচ এর মানটা সিজিএস ইউনিটে কত জানো? 6.63 ইন্টু 10⁻27 আর্টস। এই আর্টস একক আর জুল এককের মধ্যে ডিফারেন্স কি আমরা জানি? 1 জুল সমান হলো 10⁻7 আর্টস। 10⁻7 কত? আর্টস। তার মানে এই জুল, আর্টস থেকে যদি তুমি জুলে যেতে চাও, এ ভুল হয়েছে, 1 জুল সমান হলো 10⁻7 আর্টস, এটা হবে। মানে জুল অবশ্যই বড় একক। আমরা দেখো এস একক এইভাবে লিখতাম 6.63 ইন্টু 10⁻34 জুল। তো এই জুল থেকে আর্জ এককে যখন যাব তখন এখানে কি যাবো? 1 জুল সমান হলো 10⁻7 আর্জ। তো এখানে যদি তুমি 10⁻7 গুণ দাও তাহলে এটা আর্জে চলে যাবে। এই যে 1 জুল সমান কি? 10⁻7 আর্জ। এই আর্জও কিন্তু একটা শক্তির একক, ইআরজি। এটা হলো কোন ইউনিটে? সিজিএস ইউনিটে। তাহলে 6.63 10⁻27 আর্টস, এটা কোন ইউনিটের মান? সিজিএস ইউনিটে প্লাঙ্কের কনস্ট্যান্টের মান। আর যদি এই জুলের সাথে আর্টসের সম্পর্কটা কি, আমরা আগে লিখতাম 10⁻34 জুল সেকেন্ড। এখানে যদি তুমি, এখানে যদি তুমি 1 জুল সমান 10⁻7 বসাই দাও, দেখো এটা আর্টসে চলে যায়। তো আমরা অবশ্যই কোন ইউনিটে মান বসাবো? সিজিএস ইউনিটে। আচ্ছা, তাই এইচ এর মান বসালাম 4। তো ধ্রুবক, পায়ের মান তো বসাইতে পারবো। এমটা যদি সিজিএস ইউনিটের মানে গ্রামে নেই, তাহলে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম সিজিএস এককে। আচ্ছা, ই এর মান আমরা এসআই এককে জানি, দেখো 1.6। এই যে ই এর মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলাম। এটা আমরা জানি কোন এককে? এসআই এককে। কিন্তু সিজিএস এককে এটার মান কিন্তু এরকম না। এই সিজিএস এককে এটার মান হলো 4.8 ইন্টু 10⁻10 এসইউ, -10 ESU। এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে? এটা কোন এককের মান? সিজিএস ইউনিটে ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের মান 1.6 ইন্টু 10⁻19 আমরা জানি। কিন্তু এখানে 1.6 বসানো যাবে না। কেন যাবে না? কারণ আমাদের সবগুলো আছে সিজিএস ইউনিটে। কারণ সূত্রটা যখন প্রমাণ করছিলাম তখন ওই কুলম্বের সূত্রতে যে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটা আমরা কাউন্টে নিয়ে আসি নাই। এই কারণে সবগুলো আমাকে সিজিএস এ বসাতে হচ্ছে, কারণ ওই কুলম্বের সূত্রটা আমরা সিজিএস এ কাউন্ট করে আসছিলাম। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দাও, তা আর এর যে মান আসে সেই মানটুকু আমাদের মনে রাখলেই চলবে। এইগুলো সব যদি হিসাব করি, এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট। দেখো H4πme এগুলো সব হলো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট সবগুলো যেহেতু কনস্ট্যান্ট, প্রত্যেকের মান আছে। এই মানগুলো যদি এখানে বসাই দিই, তা যে মানটা আসে সেটা হলো, লেখো 0.5292 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। এইটে আসবে, 10⁻8 আসবে। এটা হলো সেন্টিমিটার এককে আসছে। এটা কোন এককে আসছে? সেন্টিমিটার এককে। তাহলে আর এর মানটা আসে কি? 0.5292 ইন্টু 10⁻8 সেন্টিমিটার ইন্টু n² ভাগ হলো জেড। এই সূত্রটাকে আরো একটু সাইজ করলে আমরা কি লিখতে পারি? 0.5292, এটাকে যদি মিটারে নিই তো 100 দিয়ে ভাগ 10⁻10 মিটার ইন্টু n² ভাগ জেড। এই 10⁻10 সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অ্যাংস্ট্রন। অ্যাংস্ট্রন ইন্টু n² ভাগ জেড। আমরা এইটুকু মনে রাখবো, এই সূত্রটা। আর কিছু মনে রাখতে না চাইলে আমরা এইটুকু মনে রাখলে আমাদের কাজ শেষ। অতএব এর উপরের লাইনটা মনে রাখলে আমাদের কাজ শেষ। এখানে এনটা কি? এনটা হলো কক্ষপথ। আর জেডটা কি? পারমাণবিক সংখ্যা। আর এই যে মানটা আসছে, এই মানটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। এমসিকিউ তে যদি আসে যে বোর ব্যাসার্ধের মান কত, তাহলে মানটা হবে কি?
0.5292 অ্যাংস্ট্রম। তাহলে বোর ব্যাসার্ধর মানটা কত, এটা এমসিকিউ তে আসবে। আমাদের ব্যাসার্ধ সমীকরণ বের হয়ে গেছে, বুঝতে পারছো কিনা? ব্যাসার্ধ সমীকরণ বের হয়ে গেছে, বুঝতে পারছো? ঠিক আছে। তো এটা কখনো ভুলে যাবে না যে এই ইউনিট গুলো কোন ইউনিটে বসাতে হবে, সিজিএস ইউনিটে। কেন? কারণ ওই কুলম্বের সূত্রের সময় আমরা কলরটা করে দিয়ে আসছিলাম যে কুলম্বের সূত্রটা সিম্পল রাখার জন্য আমরা ওখানে কনস্ট্যান্ট ইউজ করি না। ঠিক আছে, তাহলে স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এটি পরীক্ষাতে আসবে না, কিন্তু এই প্রমাণ যেভাবে আমি করে নিয়ে আসছি এটা পরীক্ষাতে আসবে না। আমাদের শুধু কোনটা মুখস্থ রাখতে হবে, লেখো এই যে লাইনটা মুখস্থ রাখতে হবে। আমাদের যদি ম্যাথ করতে হয়, ম্যাথ করার সময় আমরা এই ফর্মুলাটুকু ইউজ করলেই পারবো, যে বোর ব্যাসার্ধ এটা। আর যদি পারতপক্ষে তোমার স্মরণ শক্তি খুব ভালো হয়, তবে তুমি এটা মনে রাখতে পারো, h² 4πa² me²। যদি তোমার স্মরণ শক্তি ভালো হয়, এই সূত্রটা মনে রাখলে ভালো হয়। আর যদি ওটা না মনে থাকে, তুমি এখান থেকে কাজ চালাই দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় শেষ। এবার আসো স্থির কক্ষপথের বেগ নির্ণয় করব। দেখো, স্থির কক্ষপথের বেগ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয় শেষ, বেগ নির্ণয়। বেগ নির্ণয়টা খুবই সহজ, ব্র্যাকেটে লিখে রাখো, এটি পরীক্ষাতে আসবে না, মানে এই প্রমাণ করা কখনোই পরীক্ষাতে আসে না, কখনোই আসবে না, প্রমাণ কখনোই পরীক্ষাতে আসবে না। এরপরে আসি বেগ নির্ণয়। তা দেখো, বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আবার বোর পরমাণু মডেল থেকে জানি, বোর পরমাণু মডেল থেকে ধার করি। এম ভি আর সমান কি, NH ভাগ হলো 2 পাই। এই জায়গায় আমরা আর এর ভ্যালুটা বসাই দিব, এবার দিলেই আমাদের হয়ে যাবে। এই জায়গায় আর এর ভ্যালুটা বসাই, এম ভি। আর এর মান একটু আগে আমরা যেগুলো নিয়ে আসছিলাম সেই মানগুলো এখানে জাস্ট ইনপুট দিয়ে দিব। কি কি ছিল একটু, এম ভি আর এর মান ছিল দেখো n², h² দিছিলাম, h², নিচে হলো 4πa² me² ইন্টু n² ভাগ হলো জেড। কি করে দিছি, এখানে আর এর মানটা সরাসরি বসাই দিছি, সমান হলো কি NH, আর নিচে হলো 2 পাই। তাহলে এখন দেখো কি কি কাটা যায়, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, তাহলে এই এন দিয়ে এই এনটাকে কেটে দিলে একটা এন থাকে। আর এখান থেকে একটা এইচ দিয়ে একটা এইচ কে কাটলে এখানে একটা এইচ কমে যাচ্ছে। আর কিছু কাটা যায়, এই 2 দিয়ে 4 কে কেটে দেওয়া যাচ্ছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তো 2 দিয়ে 4 কে কাটলে 2। আর কিছু কাটবে না। তাহলে এখন আমরা দেখি, এখানে আছে এম ভি, তাহলে বা এম ভি, এই এইচটাকেও রাখি, এম ভি, তার সাথে আছে এইচ, একটা এনও আছে, আর নিচে আছে হলো 2πa², 2πa² me², আর একটা জেডও আছে, জেডটাকেও রাখি। আর ওপাশে কি আছে, ও একটা পাই তো কেটে দেওয়া যাচ্ছিল, এটা তো পাইটাও কেটে দেওয়া যাচ্ছে, তো পাইটাও কেটে দিই, একটু দিয়ে কাটলে এখানে শুধু একটা পাই থাকে, তাহলে এখানে একটা পাই কমে গেল। ওকে, তাহলে 2πme²z, এ পাশে আর কিছুই থাকতেছে না, 1। এখন আসি, আমার বের করতে হবে ভি এর মানটা, তাহলে এখানে লিখি ভি সমান কি লেখা যায়, এই ভি, ভি সমান 2 পাই উপরে ওঠে, 2πe²me²। আচ্ছা, এম কই, এম ই², 2π MV²। আচ্ছা দেখো, এই এমটা দিয়ে এই এমটাকে তো কেটে দিতেই পারি সহজে, দুইটা এম তো লেখার দরকার নাই, এই এমটা দিয়ে এই এমটাকে কেটে দাও, তাহলে এমটা আমরা বাদ দিতে পারি, এই এমটাকে দিয়ে এই এমটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে উপরে থাকে দেখো ভি এইচ আর এন, ভি এইচ এন, আর নিচে থাকে হলো 2πe² আর জেড, আর কিছু নাই। ওকে, তাহলে ভি সমান কি লেখা যাচ্ছে, এখন ভি সমান লেখা যাচ্ছে
টু পাই, এই যে 2 পাই a স্কোয়ার, 2 পাই e স্কোয়ার ভাগ ভি যেহেতু চলে যাচ্ছে তাহলে এইচ, এইচ নিচে থাকবে ইন্টু এনটা নিচে আর এই জেডটা উপরে। দেখো এটা লেখা যাচ্ছে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এই ভি সমান আমরা কি লিখতে পারি সেটা দেখো। ভি সমান এই যে 2 পাই উপরে চলে গেল, ই স্কোয়ার গেল, নিচে চলে আসছে এইচ, আর এই জেড ভাগ হলো এন, জেড ভাগ হলো এন। এখন আসি, এই যে মানগুলো আছে দেখো, এই মানগুলো সব কনস্ট্যান্ট। ওই যে মানগুলো আমরা পাইছি 2 পাই e স্কোয়ার আর এইচ, এই মানগুলো সব কনস্ট্যান্ট। আগের মতো এখানে যদি আমরা সিজিএস এককে মান বসাই তাহলে আমরা এখানেও আর একটা সূত্র পাবো। তাহলে ওই যে ইকুয়েশনটা আসছে এটাকে যদি সিজিএস এককে আবার মান বসাই দিই তা যে মানটা আসে সে মানটা হবে, এই বইয়ে তো হিসাব করা নাই, আবার হিসাব করতে হবে, একটু ওয়েট করো। এখানে যদি মানগুলো বসানো হয় তা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড আসে। এই পাশে বসায়, এই জায়গায় বসায় মানগুলো। তাহলে ভি সমান যে মানগুলো আছে, এই যে মানগুলো যদি আমি সব ওখানে বসাই দিই তাহলে আসে কত, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু জেড ভাগ হলো এন। এটা লিখে রাখো। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? এখন এটাকে মিটারে নিয়ে আসি, সেন্টিমিটারে রাখার দরকার নাই, আমরা মিটারে পরে রাখি। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, এসআই এককে রাখলাম, ইন্টু জেড ভাগ হলো এন। ঠিক আছে? লেখা হয়েছে? ওকে, তাহলে এখন আমরা স্থির কক্ষপথের বেগ নির্ণয় করে ফেলছি, স্থির কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে ফেলছি। এখন চলে যাব স্থির কক্ষপথের শক্তি বের করা। স্থির কক্ষপথের শক্তি, তাহলে 3 নম্বরে লেখো স্থির কক্ষপথের শক্তি নির্ণয়। স্থির কক্ষপথের, দেখো স্থির কক্ষপথের শক্তি নির্ণয়, বেগ নির্ণয় শেষ। লেখো এটাও পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে না। তো স্থির কক্ষপথে ধরো যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনটা যদি এখানে থাকে তাই ইলেকট্রনটার উপরে দুই ধরনের বেগ কাজ করবে এই ইলেকট্রনটার প্রতি। 1 নম্বর, ইলেকট্রনটার প্রতি স্থিতি, 2 ধরনের বেগ বলছি, 2 ধরনের শক্তি কাজ করবে এই ইলেকট্রনটার উপরে, 2 ধরনের শক্তি কাজ করবে। 1 নম্বর শক্তি হলো কি, তার গতিশক্তি। ইলেকট্রনটা যেহেতু এভাবে ঘূর্ণায়মান আছে, গতিশক্তি আছে। আবার ইলেকট্রনটা যেহেতু একটা পরমাণুর মধ্যে আবদ্ধ আছে তাহলে ওর মধ্যে অবস্থায় একটা কি শক্তি থাকবে, একটা স্থিতি শক্তি থাকবে। তো এই দুইটা শক্তি এখানে, এই ইলেকট্রনের মোট শক্তি কি হবে, ইলেকট্রনের মোট শক্তি, এই মোট শক্তিটা কি হবে, ওই ইলেকট্রনের প্রতি যে গতিশক্তিটা কাজ করতেছে, গতিশক্তি প্লাস হলো স্থিতি শক্তি, এই দুইটা শক্তি তার উপরে ক্রিয়াশীল আছে।
তো এখানে গতিশক্তিটা আমরা খুব সহজেই জানি যে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তোমরা মনে হয় এটা ফিজিক্সে পড়ে আসছো। হ্যাঁ, বিভব শক্তি বা স্থিতিশক্তি একই জিনিস। গতিশক্তি বা স্থিতিশক্তি বা বিভব শক্তি যেটাই বলো, স্থিতিশক্তির আর এক নামই বিভব শক্তি। তাহলে গতিশক্তির মানটা আমরা এমভি স্কোয়ার দিয়ে বের করতে পারি। এখন এই স্থিতিশক্তিটা বের করতে গেলে আমাদের একটু কাঠখড় পোড়াইতে হবে, অর্থাৎ তোমরা সমাকলন শিখছো কিনা। তোমাদের ক্যালকুলাসে একটা সূত্র শিখাবে, তো এই সূত্রটা আমি প্রথমে একটু দেখাই দিই। সামেশন অফ এক্স এন, এই সূত্রটা একটু মনে রাখো। এই স্থিতিশক্তিটা এখন আমরা বের করব। আর গতিশক্তিটা তো পেয়ে গেছি, স্থিতিশক্তিটা বের করব। এই স্থিতিশক্তি যাওয়ার আগে তোমরা যখন ক্যালকুলাস শুরু করবা, ক্যালকুলাসে তোমাদের শিখাবে সামেশন। এই ফর্মুলাটা এখন আমাদের লাগবে এক্স এন ডিএক্স। এই ফর্মুলা যখন তোমাদের শিখাবে যে এটা যদি সমাকলন করা হয়, তাহলে এটা কি আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হলো এন প্লাস ওয়ান। এই ফর্মুলাটা একদম প্রথম ফর্মুলা সমাকলনের, তোমরা যখন করবা ক্যালকুলাসের, তখন সমাকলন যখন শিখাবে তখন এটা শিখাবে সামেশন এক্স এক্স এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হলো এন প্লাস ওয়ান। এই ফর্মুলাটি একটু পরে আমাদের কাজে লাগবে। তো প্রথমে আবার আসি যে আমরা যেটা করছিলাম যে ইলেকট্রনটা যদি এখানে যে নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসের মোট চার্জ কি জেডি, আর এখানে যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটার উপর আবর্তনশীল ওই ইলেকট্রনটা চার্জ যদি ই হয়, তাই এদের মধ্যকার যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের মানটা কত ছিল, কেন্দ্রমুখী বলের মানটা কত ছিল, কেন্দ্রমুখী বলের মানটা ছিল এরকম। কুলম্বের সূত্র অনুসারে জেড ই ইন্টু ই ভাগ হলো এদের মধ্যকার যে কি থাকে, দূরত্ব। এদের মধ্যকার দূরত্ব যদি আর হয় তা সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি হবে, এটা জেড ই স্কোয়ার ভাগ হলো আর স্কোয়ার। এবার আসো, আমরা বল শক্তি সমান কি জানি, মুছে দিলাম উপরে থেকে। এই সূত্রটা আমার পরে লিখবো না, আমরা উপরে থেকে একটু মুছে দিই। এটা একটু মুছে দিলাম। আমরা জানি দেখো যে কাজ সমান বল গুণ সরণ, বল গুণ সরণ, ডব্লিউ সমান এফ এস। এখানে বলের মানটা যদি এটা হয়, এই যে জেড ই স্কোয়ার হয়, আর এটাকে যদি সরণের সাথে আমরা করে দিই, বলের মানটা যদি জেড ই স্কোয়ার হয় ভাগ হলো আর স্কোয়ার, আর এখানে সরণের মানটা যদি আর হয়, সরণ মানে যেটা সেটা হলো ডিআর। এই ডিআর এর সাপেক্ষে সরণটা খুব ছোট সরণ ধরছি, এই জন্য ডিআর লিখছি। তো এইটাকে আমরা সমাকলন করবো, এই ইকুয়েশনটাকে আমরা যদি সমাকলন করি তাহলে আমরা মোট স্থিতিশক্তির মানটা পাবো। স্থিতিশক্তিটা কেমন হবে সেটার জন্য কিছু লাইন আমি একটু লিখে দিচ্ছি। লেখো, অসীম দূরত্ব থেকে, এখানে একটু লিখতে পারো মনে রাখার জন্য, কোন ইলেকট্রনের শক্তি অসীম দূরত্বে, কোন ইলেকট্রনের শক্তি অসীম দূরত্বে শূন্য। অসীম দূরত্বে একটা ইলেকট্রনের শক্তি শূন্য। অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে ওই ইলেকট্রনকে আর স্কয়ার, ওই ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে আনতে মোট যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, জাস্ট লিখে রাখো, বাস। এটা পরীক্ষাতে আসবে না, সুতরাং টেনশন করার দরকার নেই।
যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হলো এই ইলেকট্রনের স্থিতিশক্তি। সেটাই হলো নিউক্লিয়াসের সাপেক্ষে আর্দ্রত্বে নিউক্লিয়াসের সাপেক্ষে আর্দ্রত্বে নিউক্লিয়াসের সাপেক্ষে আর্দ্রত্বে ইলেকট্রনের স্থিতিশক্তি। ইলেকট্রনের স্থিতি শক্তি। তাহলে এখন আমরা সমাকলনের মাধ্যমে এটা বের করে ফেলবো। তাহলে এই যে ইকুয়েশনটা আসছিল দেখো আমাদের, জে ডি স্কোয়ার নিচে হলো আর স্কোয়ার, এটাকে ডি আর দিয়ে কাজে পরিণত করলাম। এটা বল আর এটা সরণ। এখন এটাকে কি করব, এটাকে এখন আমরা সমাকলন করব। তাহলে সমাকলনের লিমিটটা কত হবে? লিমিটটা হবে আর সমান ইনফিনিটি, আর সমান আর, মানে অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বে নিয়ে আসি। তাহলে এই লিমিটটা কেন দিছি? অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বে নিয়ে আসা হয় তবে ওই ইলেকট্রনের সরণের কারণে যে স্থিতিশক্তি ওর মধ্যে জমা হয়, সেটাই যে কাজ করা হবে সেই কাজটাই হলো তার স্থিতিশক্তির পরিমাণ। অসীম দূরত্ব থেকে ওই ইলেকট্রনটা যদি আর দূরত্বে আনতে হয়, নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হলো ওই ইলেকট্রনের সাপেক্ষে আর দূরত্বে ইলেকট্রনের স্থিতিশক্তি। অসীম দূরত্ব থেকে যদি একটা ইলেকট্রন আসে, এসে যদি আর দূরত্বে আসে, তবে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেই কাজটুকুই তার মধ্যে কি হিসেবে থাকবে? স্থিতিশক্তি হিসেবে থাকবে। তাহলে এটাকে এখন আমরা সমাকলন করে ফেলি। এখন দেখো, সমাকলনে যখন তোমরা শিখবা তখন এরকম ধ্রুব রাশি যেগুলো জে ডি স্কোয়ার, ধ্রুব রাশিগুলোর আসলে ই হয় না, সমাকলন হয় না। এই জন্য ওগুলোকে কি রাখতে হয়? ওগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হয়। তাহলে জে ডি স্কোয়ার যেহেতু ধ্রুব রাশি, ওটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। আর থাকে কি, 1/r² সামেশন 1/r² ইন্টু হলো ডি আর। আর এটা হলো আর সমান ইনফিনিটি, আর এখানে আর সমান হলো আর। এবার ওই যে ইকুয়েশনটা আমরা শিখছিলাম, ইকুয়েশনটা মনে আছে? ওই যে সূত্রটা এক্স এন ডি এক্স, এটার ফর্মুলা কি? x⁴n+1 ভাগ হলো n+1। এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। এটা একটু মুছে দিলাম। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে জেড ই স্কোয়ার, এই আটটাকে আমরা আর একটু এইভাবে লিখি, জেড ই স্কোয়ার সামেশন r-2 আর হলো ডি আর। তাহলে আর সমান হলো ইনফিনিটি, আর এখানে আর সমান আর। তাহলে লেখা যাচ্ছে কি দেখো, এই জায়গায় করি, জেড ই স্কোয়ার আর এন এর মান দেখো, এন এর মান কিন্তু -2 +1, আর নিচে হলো -2 +1। এই সূত্র অ্যাপ্লাই করছি দেখো, এই যে এই সূত্রটা এক্স এন, এখানে এক্স এন এর মানটা কত? এন এর মানটা হলো -2, -2 +1, নিচে হলো -2 +1। তাহলে কি হয়? দাঁড়াচ্ছে হলো জেড ই স্কোয়ার, এটা হলো r⁻⁻1, আর নিচে হলো একটা -1। এই -1টা সামনে নিয়ে আসি, তাহলে জেড ই স্কোয়ার আর 1/r, r⁻⁻1 মানে কত? 1/r, বোঝা যায়? বুঝতে পারছো কিনা, নাকি আর একটা লাইন এক্সট্রা করব? এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এটাকে আর ইনভার্স দিলাম। তাহলে লেখা যাচ্ছে কি, এখানে লিখি পরের লাইন, তাহলে -jed², আর এটা হলো 1/r। তাহলে লেখা যাচ্ছে কি, -jed² ভাগ আর। দেখো বুঝতে পারছো কিনা, jed² ভাগ আর। তাহলে এটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখন আমরা দুটা শক্তিকে যোগ করে দিই।
এই গতিশক্তির মান কত? হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তির মানটা কত? মাইনাস জেড এ স্কোয়ার ভাগ আর। আচ্ছা, প্রথমে আমরা এই ভি স্কোয়ারের একটা ইকুয়েশন, যখন আমরা ব্যাসার্ধ বের করছিলাম তখন ভি স্কোয়ারের একটা মান নিয়ে আসছিলাম, মনে পড়ে কিনা? ওই মানটা এখানে বসাবো, আমি আবার দেখাচ্ছি একটু। ভি স্কোয়ারের একটা মান আমরা প্রথমে নির্ণয় করে নিয়ে আসছিলাম প্রথম সূত্রতে। সেটা কি ছিল? এই যে উম, প্রথম পেজে দেখো, ভি স্কোয়ার সমান আমরা এটা লিখছিলাম, জেড ই স্কোয়ার ভাগ হলো এম আর। এটা কিভাবে বের করে নিয়ে আসছিলাম দেখো, প্রথমটাতে আসে। আর যদি না মনে থাকে তো আমি আবার একটু দেখা দিচ্ছি। এই ভি স্কোয়ারের মানটা আমরা ওখান থেকে বসাবো। যেটা হলো, এরকম দুইটা বল ছিল, একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বলটা এরকম লিখছিলাম, জেড এ স্কোয়ার ভাগ হলো আর স্কোয়ার। আর কেন্দ্র বিমুখী বলটাকে আমরা এইভাবে লিখছিলাম, সেটা হলো এম ভি স্কোয়ার ভাগ হলো আর। এই যে ভি স্কোয়ার, এখান থেকে একটা মান নিয়ে আসছিলাম ভি স্কোয়ার, তাহলে এই ভি স্কোয়ার সমান এখন আমরা লিখছিলাম দেখো এরকম, জেড ই স্কোয়ার আর নিচে হলো এম আর। এটা দেখো আমরা প্রথম পেজে করে রেখেছিলাম যে ভি স্কোয়ার সমান কি, ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ভাগ এম আর। এই মানটা আমরা এই ভি স্কোয়ারের এখানে এই মানটা বসাই দেবো, এই যে ভি স্কোয়ারের এই মানটা আমরা এখানে ইনপুট দিব। ওকে, ভি স্কোয়ারের ওই মানটা এখানে একটু ইনপুট দিই, তাহলে এখানে বসাই দিই হাফ এম ইন্টু জেড ই স্কোয়ার, নিচে হলো এম আর, আর ওইটা থাকে মাইনাস জেড এ স্কোয়ার ভাগ আর। তাহলে এই এম কেটে দাও, তাহলে থাকতেছে কি, জেড ই স্কোয়ার নিচে হলো টু আর মাইনাস হলো জেড ই স্কোয়ার ভাগ আর। জেড ই স্কোয়ার কে কমন নিই, জেড ই স্কোয়ার কে কমন নাও। জেড ই স্কোয়ার কে যদি কমন নিই আমরা, তাহলে থাকে কি, থাকে জেড ই স্কোয়ার আর, জেড ই স্কোয়ার আর কে কমন নিই, তাহলে হাফ মাইনাস ওয়ান। জেড ই স্কোয়ার আর কে কমন নিলে হাফ মাইনাস ওয়ান, তাহলে হাফ থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে মাইনাস ওয়ান হাফ থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, জেড ই স্কোয়ার। আর এটা যদি ই করো তাহলে দেখো কত হসে, এই যে টু, ওয়ান মাইনাস টু, তার মানে হাফ থাকে মাইনাস হাফ, তাহলে একবারে লিখে দিতে পারতাম। লেখা যাচ্ছে কি, জেড ই স্কোয়ার মাইনাস হবে অবশ্যই জেড ই স্কোয়ার ভাগ হলো টু আর। বোঝা গেছে? দেখো, জেড ই স্কোয়ার ভাগ টু আর। এখন আসি, আরো কাজ আছে আমাদের। আর এর ভ্যালুটা এখন বসাবো ওখানে, ওই যে ওই জায়গাটাতে আর এর ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে এখানে বসাই আর এর ভ্যালুটা। আর এর মানটা আমরা প্রথমে শিখছিলাম, মনে আছে কিনা? দেখো, আর সমান কি শিখছিলাম? আর সমান এইচ স্কোয়ার 4 পাই এম ই স্কোয়ার ইন্টু জেড এন স্কোয়ার ভাগ জেড লিখছিলাম মনে হয়, এটা না? এইচ স্কোয়ার 4 পাই এম ই এস, 4 পাই স্কোয়ার ছিল, 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার এন স্কোয়ার ভাগ জেড। তো এই আর এর ভ্যালুটা এখানে বসাই দিব। আর আর এর ভ্যালুটা যদি ওখানে বসাই তাহলে মাইনাস জেড ই স্কোয়ার, নিচে হলো টু ইন্টু আর এর ভ্যালুটা যদি বসাই দিই এখানে, দেখো যেহেতু এ করে বসাইতে হবে আর এর মানটা, তাহলে যেগুলো নিচে থাকবে এইগুলো উপরে উঠাই দিই একবারে। অথবা একবারে যদি না বসাই, তুমি এইভাবে লিখতে চাও তো লেখো, এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, নিচে হলো 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার জেড মাইনাস জেড ই স্কোয়ার। এই টু দিয়ে এটাকে কাটলে একটা টু থাকে, তাহলে এটা উপরে উঠাই দিই, 2 পাই স্কোয়ার এম ই স্কোয়ার জেড, আর নিচে থাকে
এইচ স্কোয়ার এন স্কোয়ার, তাহলে 2 পাই স্কোয়ার এম ই 4 জেড স্কোয়ার, তাহলে আসে কত দেখো, 2 পাই স্কোয়ার 2 পাই স্কোয়ার এম ই 4, 2 পাই স্কোয়ার এম ই 4, আর একটা থাকে হলো জেড স্কোয়ার, জেড স্কোয়ারটাকে এই পাশে রাখি, আর নিচে থাকে হলো এইচ স্কোয়ার, আর এখানে লিখি এন স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা, এটাই আমাদের ইকুয়েশন, আর মাইনাস আছে কিন্তু সবার আগে, হয়েছে? এই পাশে লিখি, অনেক বড় ইকুয়েশন যদিও, কিছু করার নাই। এখন আসো, এই যে ইকুয়েশনে যেগুলো আসছে এই মানগুলো হলো ধ্রুবক, 2 পাই স্কোয়ার এম ই 4 এইচ স্কোয়ার, এগুলো ধ্রুবক। এই ধ্রুবকের মানগুলো যদি আমরা বসাই দিই, তা যে মানটা আসে সেটা হলো 2.18 ইন্টু 10⁻18 জুল এককে, জুল ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার নিচে হলো এন স্কোয়ার। এটা হলো আমাদের একটি ইলেকট্রনের মধ্যে আবদ্ধ শক্তি, ঠিক আছে? 2.18 ইন্টু 10⁻18 জেড স্কোয়ার এন স্কোয়ার। এই সূত্রগুলোর প্রমাণ যদিও আমরা শিখছি, কিন্তু এই প্রমাণ কিন্তু পরীক্ষাতে আসবে না। যেটুকু আমাদের কাজে লাগবে এখন আমরা সেইটুকু শিখবো, এটা মুছে দিলাম, যেটুকু আমাদের প্রয়োজন পড়বে। আমরা দেখো স্থির কক্ষপথের ব্যাসার্ধ শিখছি, তাহলে লেখো ব্যাসার্ধ যে সূত্রটা আমরা শিখছি, সেই ব্যাসার্ধ সূত্র আর সমান, শুধু সূত্রটা যদি মুখস্থ রাখতে পারি যথেষ্ট, 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ভাগ জেড। যদি এটা মনে রাখতে পারি ভালো, আর এইটা মনে না রাখতে পেরে যদি এই জায়গাটুকুর মানটা আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। এই জায়গাটুকুর মান হলো কত, 0.5292 অ্যাংস্ট্রন ইন্টু এন স্কোয়ার ভাগ হলো জেড। এটা হলো আমাদের ব্যাসার্ধের সূত্র। এরপরে আসি বেগের ফর্মুলা, যেটা বেগ ভি সমান আমরা কি মনে রাখবো, বেগ ভি সমান 2 পাই স্কোয়ার, 2 পাই, 2 পাই স্কোয়ার নিচে হলো এইচ, 2 পাই স্কোয়ার নিচে হলো এইচ ইন্টু জেড ভাগ এন। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু এই যে এটার মান, এই জেড ভাগ হলো এন। ওকে, জেড ভাগ এন। আর শক্তি সূত্র কি মনে রাখবো, শক্তি, লেখো শক্তি, শক্তি সূত্র হলো এটা, মাইনাস 2 পাই স্কোয়ার এম ই 4 নিচে হলো এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ভাগ হলো এন স্কোয়ার সমান -2.18 ইন্টু 10⁻−18 জুল ইন্টু জেড স্কোয়ার ভাগ হলো এন স্কোয়ার। এই তিনটা লাইন আমাদের মনে রাখতে হবে, স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি। এখন খেয়াল করে দেখো যে এইগুলো মনে রাখাটা আসলে কিন্তু যথেষ্ট কষ্টকর, যে এইচ স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, এইগুলো মনে রাখা কষ্টকর, কিন্তু এই মান দিয়ে মনে রাখাটা অনেক ইজি। পরীক্ষার সময় যদি তুমি এই সূত্র না লিখে সরাসরি মান লেখো, মান লিখে ম্যাথ করে ফেলো, তবুও তোমার ম্যাথে ভুল ধরা হবে না। তুমি যদি এই মান দিয়ে ম্যাথটা করে ফেলো তাহলে হবে। তবে তুমি যদি সূত্র লিখে পরের লাইনে মান লিখে দাও, সূত্র লিখে কখনো হিসাব করবো না, লেখো এই সূত্রের মান আমি হিসাব করব না, মান আমি হিসাব করব না। মান হিসাব করতে গেলে তোমার ক্যালকুলেটরে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। কেন কি, কারণ ক্যালকুলেটর চাপাটা একটা সঠিক আছে, কারণ এই যে এইচ ই এদের মানগুলো কি নিতে হবে, সব সিজিএস এ নিতে হবে কিন্তু।
যেখানে তোমরা সবচেয়ে বেশি ভুল করবা যে ই এর মানটা হলো 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ বসাতে হবে। যদি ইএসইউ কে না বসাও তাহলে মিলবে না। এইচ এর মানটা 6.63 ইন্টু 10⁻27 বসাতে হবে। তো এত ঝামেলা করার থেকে আমরা কি করব, এত ঝামেলা করার থেকে আমরা সরাসরি এই মানগুলো মুখস্থ রাখবো। বোঝা গেছে? এই যদি তুমি ক্যালকুলেটরে পরীক্ষার সময় এই মান বসে ম্যাথ করতে যাও তাহলে কিন্তু তোমার অবস্থা কাইল, মানে তুমি আনসার মিলাইতে পারবে না। কারণ এখান থেকে এই যে মানগুলো এইগুলো আসবে, এখানে মান বসালে তুমি অ্যান্সারটা মিলে যাবে। কিন্তু এখানে যদি তুমি নিজে মাতব্বরি করে পরীক্ষার হলে যে আমি সূত্র মনে রাখছি, আমি পরীক্ষার হলে ক্যালকুলেটর চাপবো, তোমার কিন্তু এগুলো মনে থাকবে না। আর দ্বিতীয়তা, তোমার ক্যালকুলেটর হিসাব মিলাইতে পারবে না। দেখছো তো জিনিসগুলা একটু বড় বড় ইকুয়েশন, সচরাচর ছোট ছোট ইকুয়েশন না। ঠিক আছে? তাহলে মান আমি হিসাব করলে ভুল হবে, এটা লিখে রেখে দাও। মান আমি হিসাব করলে ভুল হবে, মুখস্থ মান বসাই দিব, এই যে মানগুলো মুখস্থ বসাই দিব। ওকে, দেখো দেখো এই সূত্রের ব্যবহার দেখি, যে এই সূত্রগুলো তো আমরা শিখলাম। তো এই সূত্র দিয়ে আসলে কি ব্যবহার করা যেতে পারে বা এখান থেকে কি ম্যাথ করা যেতে পারে। তাহলে 1 নম্বরে আমরা একটা ম্যাথ করি, ছোট ম্যাথ। সূত্র 3টা লেখা হয়েছে, এই 3টা লিখছো, এইটুকু আমাদের মনে রাখতে হবে। তা পারতপক্ষে এই জায়গায় যদি না মনে থাকে তুমি এই জায়গা থেকে এইগুলো মনে রাখলেই যথেষ্ট। তাহলে 1 নম্বরে একটা ম্যাথ লেখো যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। যদি এরকম আমি বললাম যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে তৃতীয় কক্ষপথ যদি বলা হয় তা এই জায়গাটায় এগুলো হলো এনতম কক্ষপথের মান, আর এন এটা হলো এনতম কক্ষপথের মান, এটা হলো এনতম কক্ষপথের মান। এখন যদি তুমি তৃতীয় কক্ষপথ বলা হয় তাহলে আর জায়গায় 3 বসাই দিবা, এখানে 3 বসাই দিবা, আর হাইড্রোজেনের মান বসাই দিবা, দিলে হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় যদি সরাসরি মান বসাই দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে আর 3, আর 3 সমান, যদি তোমার এই ফর্মুলা মনে থাকে ভালো, যে H² 4 পাই² ME² ইন্টু N²/Z, এই মান সরাসরি আমরা বসাই দিব। আজান দিচ্ছে, আজানের পরে পড়া শুরু করি। আচ্ছা, এইচ এর কক্ষপথ একটা, কিন্তু এইচ এর কাল্পনিক কক্ষপথ হলো ইনফিনিটি পর্যন্ত, বুঝছো? যখন তার বর্ণালী ব্যাখ্যা করতে হয় তখন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ কাল্পনিক, তার মানে এন পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। 1 2 3 4 5 6 এরকম করে ইনফিনিটি পর্যন্ত তার কক্ষপথ কল্পনা করা আছে, বুঝতে পারছো? এইচ এর কাল্পনিক কক্ষপথ এগুলো। ওকে, তাহলে এই প্রশ্ন দেখো খুবই সহজ। আমরা কি করলাম, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ফর্মুলাটা মনে রেখে কখনো ফর্মুলাটা হিসাব করতে যাব না, মানে মানটা আমরা মুখস্থ রেখে দিব, যে এই যে ধ্রুবক গুলো হচ্ছে মানটা, এই ধ্রুবকের মানটা বসাই দিব। আর কিসের মান বসাবো? এন এর মান বসাবো। কততম কক্ষপথ বলছে? এটা তৃতীয় বলছে, তাহলে এটা ভুল হয়ে গেছে না, 3 এর স্কোয়ার হবে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আর হাইড্রোজেন পরমাণু, তার জেড এর মানটা কত? 1, এখানে 3 বসবে। তৃতীয় কক্ষপথ বললে এন এর মানটা 3 বসবে। ওকে, আসে এবার পরের ম্যাথে দেখো। পরের ম্যাথটা এইভাবে লেখো, এই হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের বেগ কত? হাইড্রোজেন পরমাণু, এটা 2 নম্বর ম্যাথ দাও। তৃতীয় কক্ষপথের ইলেকট্রনে তৃতীয় কক্ষপথের আবর্তনরত, তৃতীয় কক্ষপথে আবর্তনরত বা আবর্তন থাকলে, আবর্তনরত ইলেকট্রনের বেগ কত?
আছে? তাহলে এখন আমাদের যে ফর্মুলাটা আগে আমরা লিখবো যে ভিএন সমান কত জানি, 2 পাই স্কোয়ার, 2 পাই স্কোয়ার ভাগ হলো এইচ ইন্টু জেড ভাগ এন। এই মানটা আমরা মুখস্থ রেখে দিছি যে মানটা কত, 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু জেড ভাগ এন। এখানে তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে এন এর মান 3, আর হাইড্রোজেন পরমাণু যদি হয় তাহলে জেড এর মান 1। 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, জেড এর মান 1, এন এর মান 3, যেটা আসবে সেটা অ্যান্সার। কত আসে দেখো তো, কত আসে? 7.26 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, 10⁵ মিটার পার সেকেন্ড। শেষ। বইয়ের আরো দুইটা ম্যাথ আছে, একবার করাই দিই যাতে তোমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হয়। 3 নাম্বার ম্যাথ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে দেখাও যে একটা প্রমাণ দেখাইতে বলছে। দেখাও যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের প্রায় 0.73 ইন্টু 10⁻² গুণ। এটা একটা প্রমাণ। তাহলে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, তা আমরা প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগটা বের করে ফেলি। আমরা জানি ভিএন সমান কি, ভিএন সমান হলো 2 পাই, ভিএন সমান 2 পাই স্কোয়ার ভাগ হলো এইচ ইন্টু জেড ভাগ এন। প্রথম কক্ষপথে আবর্তনশীল ভি1 যদি বের করে ফেলি, প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ, তাহলে ভি1 সমান কি হবে, এই মানটা আমাদের মুখস্থ, 2.18 ইন্টু 10⁻².2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আর জেড এর মান 1, প্রথম কক্ষপথে এটার মান 1, তাহলে ভি1 এর মান এটাই, 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ। এখন আসি, যেহেতু বলছে কি যে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কি, আলোর গতিবেগের কত গুণ, প্রায় 0.73 ইন্টু 10⁻² গুণ। এখন যদি আমরা এটা বের করে ফেলি ভি1 ভাগ সি, তাহলে দেখি কত আসে, ভি1 ভাগ হলো সি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে ভি1 ভাগ সি যদি করা হয়, ভি1 এর মানটা এটা বসাও, 2.18 ইন্টু 10⁶, আর নিচে হলো এটা আলোর বেগের মান 3 ইন্টু 10⁸, দুইটাই মিটার পার সেকেন্ড। এখন দেখো তো কত আসে, এটা কত আসে, ভি1 ভাগ সি করো, আলোর বেগের মান বসাই দিছি, আসছে। তাহলে এটা দেখো প্রমাণ হয়ে গেছে, 0.73 ইন্টু 10⁻²। তাহলে বলা যাচ্ছে কি যে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ আলোর বেগের
0.73 ইন্টু 10⁻² গুণ। তাই দেখো প্রমাণ হয়ে গেছে। এই ম্যাথ শেষ। এরকম ম্যাথ আরো অনেক আছে। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের বেগ যদি আলোর বেগের পরের একটা ম্যাথ লেখা, এটাও করে দিই। দেখো, ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর বইয়ের ম্যাথ গুলো করে দিচ্ছি একেবারে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির বেগ যদি আলোর বেগের 1.275 অংশ হয়, তবে ওই ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে। ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তন করছে সেটা বের করতে হবে। আমরা ভিএন থেকে জানি 2π² নিচে হলো এইচ। 2π² নিচে হলো এইচ ইন্টু জেড ভাগ এন। হাইড্রোজেন পরমাণু বলছে, তা বলছে কি যদি ইলেকট্রনটার বেগ আলোর বেগের 1/, তাই ওই ইলেকট্রনের বেগ আমরা বের করে নিচ্ছি, মানে ভিএন এর মানটা কত, আলোর বেগের 1/275 অংশ, তাহলে সি ইন্টু 1/275। এই যে ভিএন এর মান, এটা কত, আলোর বেগের 1/275 অংশ, তাহলে এটা কত আসে, 3 × 10⁸ ভাগ হলো এটা। এটা ভাগ করো তো, 3 × 10⁸ কে 275 দিয়ে ভাগ দাও, এটা কত আসে দেখো। সেই মানটা আমরা এখন এখানে বসাবো। তাহলে ভিএন এর মান এখানে বসাবো একটু পরে। আর এই জায়গার মান তো আমাদের জানা, 2.18 × 10⁶, এটা মিটার/সেকেন্ড। জেড এর মান তো আমাদের জানা আছে, জেড এর মানটা হলো 1, আর এন এর মানটা এখানে বের করবো। তো 1.09 × 10⁶, ওকে। তাহলে এটা মান বসাও, ভিএন এর মান 1.09 × 10⁶ সমান 2.18 × 10⁶ ভাগ হলো এন। তাহলে এন সমান কি বেরোবে, উপরে করে দিচ্ছি, এটা একটু মুছে দিলাম, এই লাইনটা আমার জায়গা নাই, বা এখানে করি, এই যে পরের লাইন এখানে করলাম, বা এন সমান কত, এটা নিচে চলে যাচ্ছে, এন এটা এটা ওকে। তাহলে 2.18 × 10⁶, নিচে হলো 1.09 × 10⁶। তাহলে এন এর মান কত আসে, বোঝাই যাচ্ছে যে 10⁶, 10⁶ কেটে যাচ্ছে, আর এটা কেটে দিলে 2, এন এর মান 2 আসে। 2 আসছে না? ওকে, তাহলে এন এর মান 2 অ্যান্সার। ঠিক আছে, এন এর মান 2 অ্যান্সার, এন এর মান 2। পরের ম্যাথ দেখো, আমরা ম্যাথ গুলো ফাটাফাট সব করে দিই। প্রথম বোর কক্ষপথের লেখো, প্রথম বোর
কক্ষপথের ব্যাসার্ধ -13.58 -13.5815 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষপথের শক্তি জুল এককে বের করো। প্রথম বোর কক্ষপথের শক্তি দেয়া আছে, আমরা ইএন সমান কি জানি? ইএন সমান হলো ওই যে মেন যে ফর্মুলা, এটা একটু একবার লিখে দিলে ভালো হয়। মাইনাস, এটার আগে কিন্তু অবশ্যই মাইনাস আছে, 2π² me4, 2π² me4 নিচে হলো h এর স্কোয়ার ইন্টু z² ভাগ হলো n²। এখানে যেহেতু প্রথম বোর কক্ষপথের বলছে, আর এটা হলো কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণু। কোনো পরমাণু না থাকলে অবশ্যই সেটা কি পরমাণু? হাইড্রোজেন। তাহলে জেড এর মান 1 আর এন তম কক্ষপথ বলছে। তাহলে এখন আমরা সূত্রটাকে একটু সিম্পলিফাই করি। ইএন, তাহলে ইএন এর মানটা একটু বের করে নিই এইভাবে। ইএন সমান কত? এই যে মানটা, এই ধ্রুবক গুলোর মান হিসাব করে জানা ছিল, 2.18 ইন্টু 10⁻18 -18 জুল সমান 1/n²। 1/n², এটা হলো ইএন। এখন যদি এরকম করি, ইএন আর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ দেয়া আছে, তা ইএন ভাগ হলো ই1। ইএন ভাগ হলো ই1। তা ই1 এর মানটা কেমন হবে দেখো। এটা ধরো 1 নম্বর, যারা বুঝতেছো না তাদের জন্য একটু সহজ করি, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। আর আমরা ই1 যদি করি এখানে, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি করি, তাহলে ই1 সমান কি হবে? -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/1 এর স্কোয়ার। এন এর মান যদি বের করি 1, এইটা হলো আমাদের। আরেকটা লাইন লিখি, অতএব ই1 সমান -2.18 ইন্টু 10⁻18, এটা হলো জুল। এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আসো এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। এখানে প্রথম বোর কক্ষপথের শক্তি আমাদের দেয়া আছে, এটা দরকার ছিল না, এটা দরকার নাই। এরা এখানে দিয়ে দিছে, তো প্রথম বোর কক্ষপথের শক্তি দিয়ে দিছে, এটা করার কোনো দরকার নাই, এটা দিয়ে দিছে। তাহলে এখন আমরা তৃতীয় কক্ষপথের শক্তি বের করবো। তাহলে এখানে ই3 যদি করি, ই3 করি, তাহলে ই1 আমরা এই ফর্মুলা থেকে দেখো কি নিতে পারি। এই যে ফর্মুলা, না এই ফর্মুলা থেকে আমরা নিতে পারি অনুপাত। দেখো ই এর সাথে এন এর সম্পর্কটা দেখো, ই3 ভাগ হলো ই1 যদি করি, ওটা কক্ষপথের ও ব্যাসার্ধ লিখছে, এটা শক্তি ছিল। হ্যাঁ, প্রথম বোর কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ না, শক্তি। ঠিক আছে, প্রথম বোর কক্ষপথের শক্তি। এখন খেয়াল করো, আমাদের এখানে যদি এই ফর্মুলা অনুযায়ী আমরা ফর্মুলা তৈরি করে নিই, এখান থেকে এইটা হলো ইএন, আর এটা হলো দেখো ই এর সাথে এন এর সম্পর্ক। ইএন এই জায়গায় যদি 3 বসাই আর নিচে যদি 1 বসাই, তাহলে ই3 এর মানটা কত দেখাচ্ছে? -2.18 ইন্টু 10⁻18 ইন্টু n², মানে নিচে হলো n²। আর ই1 এর মানটা কত হবে? -2.18। এ আবার বুঝতে অনেকের অসুবিধা হয়ে যায় কিনা, এই যে ই3 এর জায়গায় দেখো এখানে 3 বসাইছি, তাহলে এন এর জায়গায় আমি কত বসাই দেবো? এন এর জায়গায় 3 বসাবো, তো এটা পরে বসাচ্ছি। এই বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আরো সহজ করে করতে হবে? এই যদি বুঝতে কষ্ট হয় তাহলে একটু সহজ করে করলে ভালো হয়। আচ্ছা দেখো, এত কাহিনী না করে আমরা একটা খুব সহজ নিয়ম শিখাই। দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা খুব সহজ একটা নিয়ম অ্যাপ্লাই করি। এই ইএন এর সাথে এন এর সম্পর্কটা দেখো তো, এই ই এর সাথে এন এর সম্পর্কটা এরকম না? ব্যস্তানুপাতিক না? ইএন এর সাথে এই যে ই এর সাথে এন এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? দেখো তো এখান থেকে,
এটার সাথে এটা ব্যস্তানুপাতিক না, এর সাথে এই যে এন এর কক্ষপথের শক্তিটা, তাহলে এই ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে আমরা যদি এরকম একটা ফর্মুলা এখান থেকে লিখতে পারি যে E3 ভাগ হলো E1, তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কোথায় কোথায় মিল থাকে, কোনায় কোনায় মিল থাকে, তাহলে এটা হলো N1 এর স্কোয়ার আর এটা N3 এর স্কোয়ার। এই সূত্র লেখা কি বুঝতে পারছো? খুবই সিম্পল একটা রুল অ্যাপ্লাই করছি, যে এখানে লিখে দিচ্ছি যে ই এর সাথে যেহেতু এন এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হলে কোনায় কোনায় মিল থাকে। দেখো কোনায় কোনায় মিল রেখে দিচ্ছি, যে ব্যস্তানুপাতিক যখন লিখতে হয় তখন কি হয়, কোনায় কোনায় মিল থাকে। এই নিয়ম কি জানো নাকি ভেঙে দেখাতে হবে? এই নিয়ম কি জানো নাকি ভেঙে দেখাতে হবে? এই যে ই এর সাথে যেহেতু এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হলে কোনায় কোনায় মিল থাকবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা আসলে ম্যাথটা খুব সহজে করতে পারি। তাহলে E3 ভাগ E1 সমান কত, N1 এর স্কোয়ার। তাই N1 এর মানটা তো হলো 1, আর এই যে N3 এর মানটা হলো তৃতীয় কক্ষপথ, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে E3 সমান আমরা লিখতে পারি এখন কি 1/9 ইন্টু E1 লেখা যায়, 1/9 ইন্টু E1। এটা হলো সবচেয়ে সহজ ভাবে হয়ে যায়। তাহলে E3 সমান 1/9 ইন্টু E1। এবার E1 এর মান বসাই দাও, এবার ওই E1 এর মান বসাই দাও, যে E3 সমান এখন কত হবে, 1/9 ইন্টু E1 এর মানটা কত, এটা হলো জুল এককে নিয়ে আসতে বলছে। তাহলে আমরা ওইটাকে আগে ইলেকট্রন ভোল্টে হিসেব করে নিই, বা একবারে জুল এককে বের করতে চাইলে E1 এর মানটা এখানে তুমি এভাবে লিখে নাও, যে E1 সমান হলো -13.5815 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে জুল এককে নিলে 13.5815 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। গতকাল শিখাইছিলাম 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, 1.6 ইন্টু 10⁻19। 1.602 বা 1.6 লিখলেও হবে, 1.6 ইন্টু 10⁻19। দেখছো? এবার ওই মানটা এখানে বসায় দাও, ওই মানটা এখানে বসায় দাও, তাহলে E3 এর মান চলে আসছে। E3 এর মান কত আসে বুঝতে পারছো? আর এটারই আর একটা ম্যাথ এখন আমরা করব। এই যে এটার ইলেকট্রন ভোল্টটাকে যেহেতু জুলে অ্যান্সার বের করতে বলছে, এই জন্য ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করো। তাহলে 2 পয়েন্ট কত আসে, সে মান 2.4, 2.41, 2.42 ইন্টু 10⁻19 জুল। অ্যান্সার শেষ। এবার দেখো ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন আসছিল 19 সালে। প্রশ্নটা এমন ছিল যে এইচ পরমাণুর প্রথম বোর কক্ষপথের শক্তি -18 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষপথের, অবশ্যই মাইনাস হবে, এখানে কিন্তু মাইনাস হবে, কিন্তু এর আগে কিন্তু মাইনাস হবে। ইলেকট্রন যদি পরমাণুর মধ্যে থাকে তাহলে ওই ইলেকট্রনের শক্তি নেগেটিভ, নেগেটিভ শক্তি কিন্তু কনভার্ট হয়। তোমরা এন্ট্রপি পড়ছো না? নেগেটিভ শক্তি কনভার্টেবল শক্তি। আর যদি পজিটিভ শক্তি হয়, ওই পজিটিভ শক্তির কোনো দাম নাই, পজিটিভ শক্তিকে কিন্তু কাজে লাগানো যায় না। ঠিক আছে, এই জন্য ইলেকট্রনের মধ্যে আবদ্ধ শক্তি অবশ্যই নেগেটিভ। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের শক্তি -18 ইলেকট্রন ভোল্ট হলে এর তৃতীয় কক্ষপথের শক্তি কত? অপশন ছিল 9 ইলেকট্রন ভোল্ট, -9 ইলেকট্রন ভোল্ট, অপশন বি -2 ইলেকট্রন ভোল্ট, অপশন সি 5 ইলেকট্রন ভোল্ট, 4.5 ইলেকট্রন ভোল্ট। সবগুলো আগে মাইনাস হবে,
যেহেতু ইলেকট্রনের ভেতরের শক্তি, তাহলে এটা আমরা করে ফেলি। আমাদের ফর্মুলাটা আমরা জানি কি, এর ফর্মুলাটা ইএন সমান কি জানি, ইএন সমান জানি হলো -2.18 ইন্টু 10⁻⁻18 জুল সমান জেড স্কোয়ার ভাগ হলো এন স্কোয়ার। তাহলে ই এর সাথে এই ইএন এর সাথে এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি E3 ভাগ হলো E1 সমান N1 এর স্কোয়ার N3 এর স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা মান বসাই দিই, E3 ভাগ E1 সমান N1 এর মানটা কত, পরের লাইনটা এখানে করলাম। তাহলে E3 ভাগ E1, N1 এর মান 1, N3 এর মান হলো 3 এর স্কোয়ার, অর্থাৎ E3 সমান 1/9 ইন্টু প্রথম কক্ষপথের শক্তি হলো -18, তাহলে -18 ইলেকট্রন ভোল্ট, কেটে দাও, এটা কেটে দিলে কত, -2 ইলেকট্রন ভোল্ট। তাহলে অ্যান্সার হবে কি 2 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন ছিল। তোমাদের ক্লাস শেষ, 8:30 বেজে গেছে, অ্যাডমিশনে ক্লাস শুরু করতে হবে। বোঝা গেছে এটা? এটা কি বুঝতে পারছো? তা আজকের ক্লাসে যেটুকু অংশ আমরা পড়ছি এইটুকু থেকে আসলে অ্যাডমিশনের সময় কাজে লাগবে, কিন্তু তোমাদের কলেজের পরীক্ষাতে যেটা কাজে লাগবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তবে এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু আসবে না, এখান থেকে ম্যাথ আসবে, এটুকু বলে রাখলাম, এখান থেকে ম্যাথ আসবে সিকিউতে, কিন্তু সূত্রের প্রমাণ কখনো পরীক্ষাতে আসবে না। আমি আবারও বলে দিচ্ছি কিন্তু, যে সূত্রের প্রমাণ করে আমি দেখাইছি, সূত্রের প্রমাণ পরীক্ষাতে আসবে না। লিখে রাখো, এই সূত্র প্রমাণ করা, সূত্রের প্রমাণ পরীক্ষাতে আসবে না, কখনোই আসবে না। পরীক্ষাতে কখনোই সূত্রের প্রমাণ চাবে না। আসবে কি, ম্যাথ সিকিউ আকারে আসতে পারে, ম্যাথ সিকিউতে আসবে। তাহলে এই যে ম্যাথ আমরা করছি, আর নেক্সট ক্লাসে সিকিউতে কেমন ম্যাথ হবে সেরকম আমরা ম্যাথ করে করে দেখাবো, আরো একটা দুইটা নিয়ে আমরা নতুন টপিক শুরু করবো। ঠিক আছে? তাহলে অবশ্যই সূত্রের প্রমাণটা তুমি শিখে রাখতে পারো বা প্র্যাকটিস করতে পারো, যাতে তোমার এটা বুঝতে সুবিধা হয়। কিন্তু সূত্রের প্রমাণ পরীক্ষাতে আসবে না, ম্যাথের ফর্মুলা গুলো অবশ্যই আমাকে জানতে হবে। ঠিক আছে? ফর্মুলা গুলো জানলেই হবে। ওকে, তাহলে আজকের মতো তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ।